আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। কেরানীগঞ্জ রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা ব্যর্থ, খেলনা পিস্তল সহ 3 ডাকাতের আত্মসমর্পণ। রোববার ওই শাখার স্বাভাবিক কার্যক্রম চলবে। D8 সদস্যরা স্বাধীনতা, স্থিতিশীলতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রধান উপদেষ্টার প্রত্যাশা। উদ্বোধনী অধিবেশনে ভাষণ। সিরিজের তৃতীয় শেষ টি-20তে বাংলাদেশের দেওয়া 190 রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। জাকেরের ক্যারিয়ার সেরা ইনিংস। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় হানা দেওয়া ডাকাতরা সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে রোমাঞ্চের নেশায় এমন কাজ করেছেন বলে জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত ডিআইজি আহমদ মুইদ। এ ঘটনায় নগদ 18 লাখ টাকা ও 4টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। রোববার থেকে গ্রাহকরা নিশ্চিন্তে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় লেনদেন করতে পারবেন বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। সাদি মাহমুদের রিপোর্ট। দুপুরের পর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতের হানা। জিম্মি করেন ব্যাংকের 10 জন স্টাফ ও 6 জন গ্রাহককে। যৌথ বাহিনীর সাথে কথোপকথনে আশ্বস্ত হয়ে সন্ধ্যায় আত্মসমর্পণ করেন 3 ডাকাত। পরে তাদের নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয় পুলিশ। আত্মসমর্পণের সময় তাদের কাছ থেকে উদ্ধারকৃত 4টি অস্ত্রই খেলনা। পাশাপাশি ব্যাংক থেকে লুট করা 18 লাখ টাকা, 2টি দেশীয় চাকু উদ্ধার করা হয় ডাকাতদের কাছ থেকে। ওরা বিভিন্ন মুভি টুভি সমস্ত দেখা বা ভিডিও টিডিও দেখা, এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে। তো তারপরে আমরা বলেছি যে তারা টাকাটা তোমরা কি করতে চাও, ওরা ওইখানে বলেছিল যে তারা পেশেন্টকে দিতে চায়, কিন্তু আমরা এখনো পর্যন্ত পেশেন্টের যে নাম দিয়েছে, তার ঠিকানা দিয়েছে, এগুলো ব্যাপারগুলো আমরা যাচাই বাছাই করছি। আমরা উদ্ধার করেছি ওখানে যেটা 18 লক্ষ টাকা ওদের ব্যাগ থেকে। উদ্ধারকৃত যে অস্ত্রগুলো, এটা আসলে ওদের প্রত্যেকটা অস্ত্রই ছিল হলো খেলনা অস্ত্র। আত্মসমর্পণ করা 3 ডাকাতের একজনের বয়স 22, বাকি 2 জনের বয়স 16। কিশোর হওয়ায় আপাতত তাদের সংশোধনাগারে পাঠানো হবে। ওরা হলো আন্ডার এজ, তো ওদের ফিউচার, তারপরে সবকিছু আইনগত সবকিছু কোনটা সাপোর্ট করে, কিভাবে আমরা নিব, এগুলো একটু আমরা চিন্তা ভাবনা করে। এই যে ছোট ছোট বাচ্চারা যারা একদম আন্ডার এজ, তাদের ভবিষ্যৎ আছে, এদের ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। এইগুলো ব্যাপারগুলোতে আপনারা চেষ্টা করবেন যেন তারা কোনো পথে বিপদে যাওয়ার শুরুতেই যেন আমরা ফিরাই নিয়ে আসতে পারি। কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার গ্রাহকরা রোববার থেকেই লেনদেন করতে পারবেন বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। মিশরের নেতৃত্বের D8 সদস্য দেশগুলো স্বাধীনতা, স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। D8 সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এই কথা বলেন তিনি। As Bangladesh passes the baton to Egypt, let me affirm Bangladesh's unwavering support to the Egyptian chairmanship in furtherance of our cooperative agenda. Team Egypt, under the wise leadership of President al-Sisi, can count on Bangladesh. May D8 flourish under Egypt's leadership and help our countries accomplish greater freedom, stability, harmony, and prosperity in an unpredictable world ahead of us. ভোটার তালিকা অসঙ্গতি দূর করার পাশাপাশি প্রবাসীদের অন্তর্ভুক্ত করা ও না ভোটের বিধানযুক্ত করা সহ নানা সংস্কার প্রস্তাব পেয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এইসব প্রস্তাব পর্যালোচনা করে সরকারের কাছে প্রতিবেদন দেবে কমিশন। কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, সংশ্লিষ্ট সব অংশীজনের সদিচ্ছার উপর নির্ভর করছে আগামী নির্বাচন কতটা অবাধ ও নিরপেক্ষ হবে। নাজিব বেগের রিপোর্ট। ব্যক্তিগত তথ্য সংশোধন, স্মার্ট এনআইডি কার্ড
প্রিন্টসহ জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অন্যান্য সেবা পেতে প্রায়ই ভোগান্তিতে পড়তে হয় নাগরিকদের। সেবা পেতে ঘুষ লেনদেনের ঘটনাও ঘটে। সম্প্রতি জাতীয় পরিচয়পত্র সংশোধনীতে ব্যাপক ঘুষ লেনদেনের একটি সংবাদের ভিত্তিতে নির্বাচন কমিশন এলাকায় অভিযান চালায় দুদকের প্রতিনিধি দল। আটক করা হয় সন্দেহভাজন দুজনকে। ওই স্যারে বলছিল কাজটা করে দিতে, আমি আবার দালালের নাম্বার লিয়ে দিছি। স্যারে বললো ওই যে দালালে গেছে ভিতরে বলে কোন মিজানুল স্যার আছে, আরে দেয়া কাজ করাইব। দুদক টিম কথা বলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের সাথে। পরে দুদক কর্মকর্তা জানান, জাতীয় পরিচয়পত্র সংশোধনী নিয়ে অনিয়মের তদন্ত করবেন তারা। এনআইডি কারেকশনের বিষয়ে ঘুষ লেনদেনের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। তো নেটওয়ার্কটা আসলে ওই যে বাইরে দোকানে আপনার যারা দোকানদার আছে, বাইরে কম্পিউটার দোকান থেকে শুরু করে মাঝখানে দালাল, এখানে আনসার পুলিশ সদস্য থেকে ওই কমিশনের মধ্যে কর্মকর্তারা জড়িত আছে। আমরা ইনিশিয়ালি যারা প্রাইমারি হ্যান্ডে যারা কাজ করে তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি। অভিযোগের বিষয়ে কথা বলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক। যে তথ্যগুলো আমাদেরকে দিয়েছে এটা তো সাংঘাতিক তথ্য। আমাদের প্রকল্পের কেউ এবং আমাদের ভিতরেও কেউ এটার সাথে জড়িত থাকার সুযোগ রয়েছে। আমরা ওইটা এখন খুঁজে বের করছি। পরিচয়পত্র সংশোধনীতে দীর্ঘসূত্রিতা দুর্নীতির সুযোগ তৈরি করছে বলেও মনে করেন তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। দীর্ঘদিন ধরে পটুয়াখালীর লোহালিয়া সেতুর সংযোগ সড়কের কাজ শেষ না হওয়ায় যাত্রী ও পথচারীর দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন এনায়েতুর রহমান, যাচ্ছি তার কাছে। এনায়েত, লোহালিয়া সেতুর সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগের বিষয়টি আমাদেরকে জানাবেন। মৃত্তিকা, আপনাকে ধন্যবাদ। আসলে সংযোগ সড়ক আছে এবং এই লোহালিয়া সেতুটি নির্মাণের পর থেকে পটুয়াখালীর 4টি উপজেলার সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই যে সংযোগ সড়ক এবং এই লোহালিয়া সেতুর উপরে যানবাহন চলাচলের চাপ বেড়ে যাওয়ায় এই সংযোগ সড়কের পাশাপাশি এই সেতুর সাথে অন্য যে সড়কগুলো আছে, বিশেষ করে অ্যাপ্রোচ এবং এই সংযোগ সড়কের প্রশস্তকরণ কাজ শুরু হয়েছে এবং শত কোটি টাকার উপর প্রাকলিত ব্যয়ে এই নির্মাণ কাজ শুরু হয়। 1 বছর আগে এই নির্মাণ কাজের সময়সীমা শেষ হয়ে যায়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এই সংযোগ সড়কগুলো এবং অ্যাপ্রোচের উপরে ইট এবং বালু খোয়া মিশিয়ে পিছিয়ে রাখা হয়েছে, যার ফলে এই শীত মৌসুমে একটি দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয়েছে। রাস্তার ধুলো বালুতে গোটা এলাকার মানুষ বায়ু দূষণ এবং পরিবেশ দূষণের শিকার হচ্ছে। ঘরে ঘরে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, শ্বাসকষ্টজনিত রোগে ভুগছে এবং এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই রাস্তার দুধারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উপস্থিতি কমে গেছে। মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে পারছেন না। এ ব্যাপারে স্থানীয় লোকজন এবং বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে এখানকার যে এই রাস্তা দেখভালের যে কর্তৃপক্ষ, বিশেষ করে এলজিইডি প্রকৌশলীরা, তারা এ ব্যাপারে দারুণভাবে উদাসীনতা দেখাচ্ছে। পাশাপাশি ঠিকাদাররা ছলচাতুরি এবং নানা কৌশলে এই রাস্তার কাজ প্রলম্বিত করায় মানুষ এখন চরম দুর্ভোগের শিকার হচ্ছে। তারা চাচ্ছেন অচিরেই এই রাস্তার নির্মাণ কাজ এবং এই কার্পেটিং কাজ শেষ হোক এবং কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেই। আমার কাছে এখন পর্যন্ত এই ছিল। পরবর্তী খবরে আপনাকে আরো বিস্তারিত জানাবো। মৃত্তিকা, ধন্যবাদ এনায়েত। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত 840 সিনেমাটি বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন প্রেক্ষাগৃহে মহাসমারোহে প্রদর্শিত হচ্ছে। দেশের বর্তমান সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিষয় এই ছবিতে তুলে ধরা হয়েছে। ছবির প্রযোজক নুসরাত ইমরোজ তিশা এবং প্রধান চরিত্রের অভিনেতা নাসির উদ্দিন খান চট্টগ্রামের বিভিন্ন হলে দর্শকের সাথে বসে ছবি দেখেছেন। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে রিয়াজ ইসলামের রিপোর্ট। নুসরাত ইমরোজ তিশা ও ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী নির্মিত জনপ্রিয় ধারাবাহিক 420 নাটকের সিকুয়েল বা ডাবল আপ বহুল আলোচিত 840 সিনেমা।
বিদ্রূপধর্মী বেশ কিছু ঘটনা প্রবাহ তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। চট্টগ্রামের দর্শকরা বলেন, বর্তমান প্রজন্মের জন্য এটি একটি বাস্তবধর্মী সিনেমা। বিগত কয়েক বছরে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিতিরতা ছিল, ওই চিত্রটাই মোটামুটি মোস্তফা সরওয়ার ফারুকী ফুটিয়ে তুলেছেন তার ছবির মাধ্যমে। দেখে মোটামুটি বেশ ভালো লেগেছে, অনেক ভালো লাগলো। এখন দেশের পরিস্থিতি অনুযায়ী খুবই ভালো লাগছে। অসাধারণ একটা মুভি, এটা দেখার মতো। মুভিটা দেখে অনেক ভালো লাগছে। মুভির যে ধারণাটা ছিল সেটা বাস্তবসম্মত, এটা দেখে ভালো লাগছে। সিনেমা প্রযোজক নুসরাত ইমরোজ তিশা এবং প্রধান চরিত্রে অভিনেতা নাসিরুদ্দিন খান বলেন, সব শ্রেণীর দর্শকরা চলচ্চিত্রটি উপভোগ করবেন। 420 এক পার্সপেক্টিভে তৈরি করা হয়েছে, এক পলিটিক্যাল সময়ে তৈরি করা হয়েছে। 840 আর এক পলিটিক্যাল সময়ে তৈরি করা হয়েছে, দুইটা একেবারেই আলাদা। জনগণের জনগণকে আপনাদের মাধ্যমে বলবো, আপনারা হলে এসে সিনেমাটা দেখুন। 840 আপনাদের ভালো লাগবে। আহ্বান করব, আপনারা যারা দেখেননি তারা এটা ফ্যামিলি নিয়ে কিংবা বন্ধু বান্ধব নিয়ে দেখতে পারেন, ফ্যামিলি নিয়েও দেখতে পারেন। আর এখানে যে বিষয়গুলো আছে, বিষয়টা এমন নয় যে শুধুমাত্র এই সময়কার, এটা আসলে সব সময়ের জন্য সমসাময়িক। এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। চট্টগ্রামের বালি আর্কেডের স্টার সিনেপ্লেক্স সহ কয়েকটি সিনেমা হলে বহুল আলোচিত সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। বিশ্বজুড়ে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা স্যার ফজলে হাসান আবেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। 2019 সালের 20 ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি। সারা বিশ্বের মানুষের কাছে অনুসরণীয় এই বরেণ্য জনকে শ্রদ্ধাভরে স্মরণ করছে চ্যানেল আই। মিথিলা নাজনীনের রিপোর্ট। স্যার ফজলে হাসান আবেদ, যার নাম জড়িয়ে আছে বিশ্বজুড়ে অভাব আর দারিদ্র্যপীড়িত মানুষের ভাগ্য উন্নয়নে নিবেদিতভাবে কাজ করার সাথে। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পর যখন আন্তর্জাতিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টায়, ঠিক তখনই প্রিয় মাতৃভূমি লণ্ডভণ্ড করে দেয় 1970-এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়। অসংখ্য মৃত্যু আর গৃহহীন মানুষের অসহায়ত্ব ব্যথিত করে ফজলে হাসান আবেদের হৃদয়। ফিরে আসেন মাটির টানে, শুরু করেন পুনর্বাসন কাজ। সহায়তায় হাত বাড়ান মুক্তিযুদ্ধেও। স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করেন ফজলে হাসান আবেদ। ভারত থেকে ফিরে আসা শরণার্থীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও ক্ষমতায়নের লক্ষ্যে দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রত্যন্ত এলাকায় গড়ে তোলেন ব্র্যাক। বর্তমানে বিশ্বের 1 নম্বর এনজিও হিসেবে ব্র্যাকের কার্যক্রম এশিয়া ও আফ্রিকার 11টি দেশে পরিচালিত হচ্ছে। 1970 সালে হবিগঞ্জে জন্মগ্রহণ করেন স্যার ফজলে হাসান আবেদ। সামাজিক ক্ষেত্রে অনন্য সাধারণ অবদানের জন্য এই গুণীজন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ 2024। শেষ খবর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ 6 উইকেটে 91 রান। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে থাকছে। লাল সবুজের জার্সিতে খেলার স্বপ্ন পূরণের পথে ইংলিশ প্রিমিয়ারে সারা জাগানো বাংলাদেশি হামজা চৌধুরী, মিলেছে ফিফার অনাপত্তি। ওহো, এই গালের দাগ পিছুই ছাড়ে না। জারিন, নাটক না করে সায়েন্স কি বলে দেখো। দাগের উপর সিরাম কাজ করবে। যা আছে নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিমে। 100% দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লো। স্পটলেস গ্লোর এক্সপার্ট নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম। ডাভ কন্ডিশনার কোম চ্যালেঞ্জ। চিরুনি আটকাবে নাকি মসৃণ ভাবে চলবে? শ্যাম্পুর পর 1 মিনিট রাখলে চুলে জট বাঁধবে না? চলুন দেখি। আশিয়া চুলের এক পাশে শ্যাম্পু, অন্য পাশে শ্যাম্পুর পর ডাভ কন্ডিশনার ব্যবহার করে চুলের মাঝ থেকে আগা পর্যন্ত। ডাভ কন্ডিশনার ছাড়া চিরুনি আটকায়। ডাভ কন্ডিশনার ব্যবহারে আটকায় না, কারণ এর ময়েশ্চার লক টেকনোলজি মাত্র 1 মিনিটেই ময়েশ্চার লক করে। এতে চুল হয় এতই মসৃণ যে চিরুনি আটকায় না। ডাভ কন্ডিশনার। নতুন ভিম লিকুইড মাছ মাংসের কঠিন তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। এই যে হিরোইন রেডি। আগে হিরোইন তো সেজে নেই। আহা হা, ঠান্ডা ঠান্ডা হাওয়াতে করব তাই যেমন চাই। উইন্টারও এমন সফট স্কিন কি করে? নতুন ভ্যাসলিন ডিপ রিস্টোর সিরামিন লোশন, যা উইন্টারও ত্বক রাখে নরম এবং কোমল। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো অ্যালাভলি সিরাম ক্রিম। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় এইচডি উজ্জ্বলতা। গ্লো অ্যালাভলি সিরাম ক্রিম মাত্র 50 টাকা। মাসের খরচ তো এখন হয়ে গেছে দ্বিগুণ। এখন টাকা বাঁচাতেও হবে দ্বিগুণ। আইডিয়া, সব হবে দ্বিগুণ, সব হবে দ্বিগুণ।
বাঁচানোর জন্য মাটির ব্যাংক। বাহ, কিন্তু দাগও লেগেছে দ্বিগুণ, এখন পাউডারও লাগবে দ্বিগুণ। না, আমার মাটির ব্যাংক আছে না, নতুন সার্ফ এক্সেল। এটি সাধারণ পাউডারের তুলনায় লাগে অর্ধেক, তাই ধোয়া যায় দ্বিগুণ কাপড়। চঞ্চল ভাই, দেখা যাচ্ছে না বলে নেই নাকি? পানিতে থাকা আয়রন ও সীসা ফোটালেও যায় না, দেখাও যায় না। পিওরিক ক্লাসিক দূর করে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং নতুন যুগের দূষণ। ওহো, এই গালের দাগ পিছুই ছাড়ে না। জারিন, নাটক না করে সায়েন্স কি বলে দেখো। দাগের উপর সিরাম কাজ করবে। যা আছে নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিমে। 100% দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লো। স্পটলেস গ্লোর এক্সপার্ট নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। আজকে স্পেশাল ডে। ওই ড্রেসটাই পরেছিস তো, যেটা গত বছর একসাথে কিনেছিলাম? ঘুরেই দেখ। চিটার, ইয়াংগেস্ট প্রেজেন্টার হয়েছিস আর নতুন ড্রেস কিনে ফেললি। এটা ঠিক না। এটাই ঠিক, তোর পাউডার ঠিক নেই। এটা তোর ড্রেসের উজ্জ্বলতা কেড়ে নিচ্ছে। আর তোরটা, এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি মাত্র অর্ধেক পাউডারই দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড, অর্ধেক পাউডার দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন ভিম লিকুইড মাছ মাংসের কঠিন তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। এই যে হিরোইন রেডি। আগে হিরোইন তো সেজে নেই। আহা হা, ঠান্ডা ঠান্ডা হাওয়াতে করব তাই যেমন চাই। উইন্টারও এমন সফট স্কিন কি করে? নতুন ভ্যাসলিন ডিপ রিস্টোর সিরাম ইন লোশন, যা উইন্টারও ত্বক রাখে নরম এবং কোমল। দর্শক, ফিরে এলাম বিরতির পর। ওয়াটার এইড বাংলাদেশের উদ্যোগে জাতীয় ও দ্বিপাক্ষিক ওয়াশ অ্যাডভোকেসি প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়াটার এইড বাংলাদেশের পক্ষে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার লক্ষ্য অর্জন এবং অবদানের রূপরেখা বিস্তারিত উপস্থাপন করেন মোহাম্মদ তাহমেদুল ইসলাম। বলেন, পৌরসভা পর্যায়ে পানি সরবরাহের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করা জরুরি। অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশনকে টেকসই করার জন্য সরকারের পাশাপাশি সকল পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান দেশে ওয়াশ ব্যবস্থা জোরদারে সরকারের অঙ্গীকার তুলে ধরেন। এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। শীতকালীন সবজি চাষ করে লাভবান হচ্ছেন জাজিরার কৃষক। এবার মৌসুমের শুরুতে 2 দফায় অধিক বৃষ্টিপাতের ফলে আবাদ কিছুটা দেরি হলেও প্রতিটি সবজিতেই বিগত যে কোনো বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি দাম পেয়ে খুশি তারা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। শীতের ছুটিতে প্রকৃতির সান্নিধ্য পেতে লাখো ভ্রমণ পিপাসু ছুটে আসছেন সৈকতে। পর্যটকদের হয়রানি রোধ ও নিরাপত্তায় কঠোর অবস্থানে প্রশাসন। পরিবেশ বান্ধব পর্যটন নিশ্চিতের পাশাপাশি বিদেশি পর্যটক আকর্ষণে আলাদা জোন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের। দর্শক, এবারে খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে লেস্টার সিটির হয়ে মাঠ মাতানো পেশাদার ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন পূরণ হতে চলেছে। ফিফার প্লেয়ার স্টেটাস চেম্বার হামজাকে বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি দেওয়ায় সম্পন্ন হয়েছে শেষ আনুষ্ঠানিকতা। ফিফার বরাতে বাফুফে এই তথ্য জানিয়েছে। বাংলাদেশের হয়ে হামজা চৌধুরীকে খেলাতে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র, তার বাংলাদেশি পাসপোর্ট, অন্যান্য কাগজপত্র সহ ফিফার কাছে আবেদন করেছিল বাফুফে। ফিফার অনুমতি পাওয়ায় হামজাকে লাল সবুজে জার্সিতে খেলতে দেখার শেষ বাধাটিও দূর হলো। 27 বছর বয়সী হামজা চৌধুরী ইংল্যান্ডের যুব দলের হয়েও খেলছেন। আগামী বছর 25শে মার্চ এশিয়ান কাপে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সিতে অভিষেক হতে পারে প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজার। হাইব্রিড ফর্মুলায় হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ফেব্রুয়ারি মার্চে মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আয়োজক হিসেবে থাকছে পাকিস্তান। তবে হাইব্রিড মডেলে ভারতীয় ক্রিকেট দল তাদের ম্যাচগুলো খেলবে পাকিস্তানের বাইরে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। 2026 সালে ভারতের আয়োজনে আইসিসি টি20 বিশ্বকাপে পাকিস্তান দল ভারত সফর না করে তাদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।
2024 থেকে 2027 চক্রের সব আইসিসি টুর্নামেন্টের ক্ষেত্রে এই ব্যবস্থা কার্যকর থাকবে বলে জানিয়েছে আইসিসি। এর আগে 2025-এর শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দল পাকিস্তানে যেতে অস্বীকার করলে শুরু হয় অচলাবস্থা। টুর্নামেন্টের ফিক্সচার তৈরি করেও তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে পারেনি আইসিসি। হাইব্রিড মডেল অনুযায়ী 2027 পর্যন্ত চক্রের 4টি আইসিসি ইভেন্টে ভারত ও পাকিস্তান একে অন্যের দেশে যাবে না। পাকিস্তানে 2025 সালে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি ও 2028 সালে নারী টি20 বিশ্বকাপ। ভারত আয়োজিত দুটি টুর্নামেন্ট হচ্ছে 2025 সালের আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ও 2026 টি20 বিশ্বকাপ। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা ব্যর্থ, খেলনা পিস্তল সহ 3 ডাকাতের আত্মসমর্পণ। রোববার ওই শাখার স্বাভাবিক কার্যক্রম চলবে। D8 সদস্যরা স্বাধীনতা, স্থিতিশীলতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রধান উপদেষ্টার প্রত্যাশা। উদ্বোধনী অধিবেশনে ভাষণ। এবং সিরিজের তৃতীয় ও শেষ টি20তে বাংলাদেশের দেওয়া 190 রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। জাকেরের ক্যারিয়ার সেরা ইনিংস। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।